আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ, পাবনা। আমি আজ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 6 মহাকর্ষ ও অভিকর্ষ 2 নম্বর লেকচার দিতে যাচ্ছি তোমাদের সামনে। আশা করি সবাই ভালো আছো। গত লেকচার পর্যন্ত আমরা মহাকর্ষ এবং অভিকর্ষ একটা লেকচারই ছিল, সেখানে আমরা মহাকর্ষীয় ধ্রুবক জি এর সার্বজনীনতা নিয়ে আলাপ করেছিলাম শেষের দিকে। এবং সার্বজনীন ধ্রুবক জি কে বলা হয় কেন সেটা আমরা আলোচনা করেছিলাম যে জি মহাকর্ষীয় দুইটা বস্তুর মধ্যে যে বল ক্রিয়াশীল, বস্তুর ভর থাকলেই সেখানে একটা বল ক্রিয়াশীল হবে। সেই বলটা তোমার কত ছিল? জি। একটা বস্তুর ভর যদি m1 হয় আর একটা m2 হয় এবং তাদের মধ্যকার দূরত্ব যদি হয় হচ্ছে তোমার আর, তাহলে আমরা লিখতে পারি r²। এটা হচ্ছে মহাকর্ষীয় বলের সূত্র। দুইটা বস্তুর মধ্যকার দূরত্ব আর হলে তাদের মধ্যকার যে বলে আকর্ষণ করবে সেই সূত্র। এবং সেখান থেকে এই যে জি মহাকর্ষীয় ধ্রুবক, এই মহাকর্ষীয় ধ্রুবক জি এটা দুইটা বস্তু কোন মাধ্যমে অবস্থিত, দ্যাট ইজ m1 m2, কোন মাধ্যমে অবস্থিত, এই মাধ্যমের কোনো বৈশিষ্ট্যের উপরে বা কোনো ধর্মের উপরই নির্ভর করে না। আগুনের ভিতরে যা, পানির ভিতরে যা, মাটির ভিতরে যা, লোহার ভিতরে যা, সব জায়গায় একই। মাধ্যমের উপর নির্ভর না করার জন্য এটা মহাবিশ্বের যে কোনো জায়গায় যে কোনো দুইটা বস্তুর মধ্যে এই জি এর মান একই থাকবে, যার জন্য এই জি কে বলা হয় তোমার সার্বজনীন ধ্রুবক। যদিও এখানে দেখো মহাকর্ষীয় বল এফ, এটা হচ্ছে দুইটা বস্তুর ভরের যদি পরিবর্তন হয়, m1 m2 এর পরিবর্তন হলে এফ এর মান, মহাকর্ষীয় বল কম বাড়া হয়ে যাবে। তাদের মধ্যকার দূরত্ব দূরত্ব যদি কম বাড়া হয়ে যায় তাহলে এফ এর মান কম বাড়া হয়ে যাবে। তাহলে মহাকর্ষীয় বল হচ্ছে দুইটা বস্তুর ভর এবং তাদের মধ্যকার দূরত্ব কম বেশি হলেই, পরিবর্তন হলেই মহাকর্ষীয় বলটা পরিবর্তন হবে। কিন্তু জি জি বা মহাকর্ষীয় ধ্রুবক এই ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে, এখানেও জি এর কোনো পরিবর্তন হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা জি কে বলবো মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক বা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। মহাবিশ্বের সব জায়গায় এই জি এর মান সমান। এবং এর মানটা কত আমরা দেখছি এর আগের দিন। এটা হচ্ছে দুইটা 1 কেজি ভরের বস্তু যদি একক দূরত্বে 1 মিটার দূরত্বে থেকে যে বলে আকর্ষণ করবে তাকে বলা হচ্ছে জি। এবং এই জি এর মান তোমার হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা খুব ইম্পর্টেন্ট একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখন আমরা নিউটন মহাকর্ষীয় বল, মহাকর্ষ দেখলাম এফ ইকুয়াল টু জি m1 m2 বাই r স্কোয়ার। এবং আমরা এখন আর একটা জিনিস দেখতে যাবো, সেটা এর আগে আমরা কেপলারের সূত্র পড়ছিলাম, কেপলারের 3টা সূত্র। আর হচ্ছে এটা দেখলাম হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। এটাও গ্রহ নক্ষত্র নিয়ে, যেহেতু দুইটা গ্রহের মধ্যে আকর্ষণ বা দুইটা নক্ষত্রের মধ্যে আকর্ষণ, একটা গ্রহ একটা নক্ষত্রের মধ্যে আকর্ষণ, এটার মহাকর্ষ সূত্রতে ব্যাখ্যা করা যায়। আর কেপলারের সূত্র হচ্ছে গ্রহ নক্ষত্রের গতি সংক্রান্ত সূত্র। যার জন্য আমরা দেখি এখন যে নিউটনের গতিসূত্র, নিউটনের যে মহাকর্ষ সূত্রটা, এই সূত্র আর কেপলারের সূত্রের মধ্যে কোনো রিলেশন আছে কিনা। তো রিলেশন আনতে গেলে দেখা যায় যে হ্যাঁ, নিউটনের নিউটনের মহাকর্ষ মহাকর্ষ সূত্র থেকে আমরা কি করতে পারি, এখান থেকে কেপলারের থার্ড ল মানে কেপলারের সূত্রে আসা যায়। কেপলারের তৃতীয় সূত্রে প্রতিপাদন করা যায় কিনা আমরা একটু দেখি। তাহলে ধরো সূর্য আছে এখানে, এটা হচ্ছে তোমার সূর্য। তাহলে সূর্যের ভর কত? সূর্যের ভর মনে করলাম ms, মাস অফ সান। এর চারপাশে তোমার একটা নির্দিষ্ট কক্ষপথে, দ্যাট ইজ আর ব্যাসার্ধের কক্ষপথে তোমার কে ঘুরতেছে?
পৃথিবী ঘুরতেছে, বা যে কোনো একটা গ্রহ ধরতে পারো, আমরা ধরলাম পৃথিবী আর কি। পৃথিবী ঘুরতেছে, তার যার ভর m, যেহেতু বৃত্তাকার পথে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে, অতএব ওই পয়েন্টে তার ইয়েটা কত হবে, বেগের দিক কোন দিকে হবে, রৈখিক বেগের দিক এই বরাবর, স্পর্শক বরাবর। তাহলে এখানে দেখো, এখানে যেহেতু বৃত্তাকার পথে ঘূর্ণনশীল একটা বস্তু, তাহলে এই বস্তুটা বৃত্তাকার পথে যদি ঘুরতে থাকে কোনো বস্তু, তাহলে সে কেন্দ্রের দিকে একটা বল অনুভব করে। ওই বলের নাম কি? এই বলের নাম কি? কেন্দ্রমুখী বল, এফ, সেন্ট্রিপিটাল ফোর্স, এফসি। এবং এই কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে? কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে হচ্ছে এই পৃথিবী এবং সূর্যের মধ্যকার যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা এই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। দ্যাট ইজ, এটা সমান হওয়ার জন্যই, কেন্দ্রমুখী বল আর মহাকর্ষ বল সমান হওয়ার জন্যই এই একই ব্যাসার্ধের বৃত্তাকার পথে এই গ্রহটা সূর্যের চারপাশ দিয়ে ঘুরছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে গতির সাম্যাবস্থায় তোমার কি কেন্দ্রমুখী বল এফসি, এটা কার সমান হবে? এটা সমান হবে হচ্ছে মহাকর্ষীয় বল, এই বলকে যোগান দেবে এফজি। এফসি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কেন্দ্রমুখী বল এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর এফজি আমরা জানি হচ্ছে গ্রাভিটেশনাল ফোর্স। তাহলে জি এম এস সূর্য সূর্য আর পৃথিবী m1 m2 ডিভাইডেড বাই তাদের মধ্যকার দূরত্ব হচ্ছে আমার আর স্কোয়ার। তাহলে এখানে দেখো, এখানে এম আর এম কেটে গেল, এখানে এই এম আর এই এম কেটে গেল, এই আর আর এখানে একটা আর কেটে যায়। তাহলে এখান থেকে আমাদের ভি স্কোয়ার সমান কত থাকে? ভি স্কোয়ার ইকুয়াল টু তোমার থাকে হচ্ছে জি এম এস ডিভাইডেড বাই আর। মানে ভি, এখান থেকে আমরা ভির মানটা বের করে নিতে পারি। ভির মানটা হচ্ছে কত? ভি মানে এই যে ভি বেগ, ভি বেগ নিয়ে ঘুরতেছে যে ভি, ভিটা কত হবে? একটা পূর্ণ পাক দিয়ে আসতে তার সময় লাগে কত? মানে অতিক্রান্ত দূরত্ব পরিধির উপর দিয়ে সে অতিক্রম করছে, একটা পূর্ণ পাক দিতে তার পরিধি পরিমাণ দূরত্ব যাবে, দ্যাট ইজ দূরত্ব হচ্ছে 2πr ডিভাইডেড বাই একটা পূর্ণ পাক দিতে তার সময় যা লাগবে তাই তার পর্যায়কাল টি। তাহলে টি দিয়ে আমাদের ভাগ করতে হবে 2πr ডিভাইডেড বাই টি। এখানে যদি ভি এর মানটা আমরা ভি স্কোয়ারটা করেই নিয়ে ওখানে বসাই দিই, তাহলে কি হবে? 4π² আর স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ারের মান এখানে বসিয়ে দাও, 4π² আর স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার ইকুয়াল টু জি এম এস ডিভাইডেড বাই আর। তাহলে আমাদের কেপলারের সূত্রটা কি? কেপলারস ল, কেপলারস থার্ড লটা কি? থার্ড ল হচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউ, তাই না? তা আমাদের দেখো এইভাবে টি স্কোয়ার সমানুপাতিক, যেহেতু আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কেপলারের সূত্র আসতেছি, তাহলে আমাদের এই ফর্মুলাকে এই ফর্মে আনতে হবে। এই ফর্মে আনা যায় কিনা, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউ। তাহলে বজ্রগুণ করে দাও, বজ্রগুণ করে দাও টি স্কোয়ার জিএমএস, যেহেতু টি স্কোয়ার আমার লাগবে আগে, তাহলে টি স্কোয়ার বজ্রগুণ করে সাইড চেঞ্জ করে ফেললাম। জিএমএস ইকুয়াল টু হচ্ছে 4π² আর কিউব। তাহলে এখান থেকে টি স্কোয়ার সমান কত হয়? 4π² ডিভাইডেড বাই জিএমএস ইন্টু আর কিউব। তাহলে এখান থেকে কি বোঝা গেল? যেহেতু 4π² কনস্ট্যান্ট, জি মহাকর্ষীয় কনস্ট্যান্ট, এম এস মাস অফ সান এটাও কনস্ট্যান্ট, অতএব এই রাশিটা পুরো রাশিটাই কনস্ট্যান্ট হওয়ার জন্য আমরা এখানে লিখতে পারি টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। তাহলে এই যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, এটা কি কেপলারস থার্ড ল না? তাহলে দেখো নিউটনের মহাকর্ষ সূত্রতে আমরা শুরু করলাম, আর এখানে আমরা পেলাম হচ্ছে কি কেপলারের কেপলারের তৃতীয় সূত্র। তাহলে দেখা যাচ্ছে যে বিজ্ঞানী কেপলার ওই সময়ে যে তোমার সূত্রটা দিয়েছিল, আবার নিউটন ওই সময়ে যে সূত্রটা দিল, আসলে সূত্র দুইটা একই জিনিস, তাদের ধারণাটা একই জিনিস, সমীকরণটা একটু আলাদা। তাহলে এটা হচ্ছে আমাদের
নিউটনের মহাকর্ষের সূত্র থেকে কেপলারের সূত্র ব্যাখ্যা করা যায় কিভাবে? দুটো সেটা আমরা এখানে প্রতিপাদন করলাম। এখানে একটা অঙ্ক করি, এক্সাম্পল। এই যে পৃথিবী আছে, পৃথিবী, আর এটা হচ্ছে আমাদের সূর্য। সূর্য, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব আর আর দেওয়া আছে তোমার কত? ধরো 1.5 ইন্টু 10⁻11 মিটার। আমরা জানি 15 কোটি কিলোমিটার, তাই না, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। তাহলে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব দেওয়া আছে এত, আমাদের সূর্যের ভর নির্ণয় করতে বলছে, দ্যাট ইজ ms ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে তাহলে এক্সাম্পল 1, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হচ্ছে তোমার কত? 15 কোটি কিলোমিটার আমরা জানি, তাই না? তাহলে 1.5 10⁻11 হয় মিটার। যদি মিটারে আমরা করি, এটা এটা হয়। এখন সূর্যের ভরটা কত, এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের এরকম, তাহলে তো এই গ্রহটা কি করতেছে, পৃথিবী তো এই পাশে এইভাবে চারদিক দিয়ে ঘুরতেছে, তাই ঘুরতেছে না? তাহলে এখানে আমাদের কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? ওই যে যেটা আমরা সূত্রটা পেলাম, দেখো এই সূত্রটা এখানে আছে, এই যে এটা, এই সূত্রটা যদি আমরা বের করে ফেলি, আহ, তাহলে এখান থেকে আমাদের ms টা পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাই? টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার, এখান থেকে, আচ্ছা লিখে নেই, টি স্কোয়ার সমান হচ্ছে 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই জি এম এস, আর এখানে হচ্ছে আর কিউব। তাহলে এখান থেকে ms মাস অফ সান, তাহলে ms টা কত? ms টা কত হচ্ছে? ms টা হচ্ছে তোমার 4 পাই স্কোয়ার আর কিউব ডিভাইডেড বাই জি টি স্কোয়ার। হ্যাঁ দেখো, মাস অফ সান আমরা বের করতে যাচ্ছি। 4 পাই স্কোয়ার মানে 3.1416 নাকি, স্কোয়ার ইন্টু আর কিউব, আর এর মান দেওয়া আছে কত? 1.5 ইন্টু 10⁻11, সরি 11 মিটার, এটা কিউব, ডিভাইডেড বাই আমাদের এখানে জি এর মান আমাদের জানা আছে কত? 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা। আর টিটা কি? টিটা হচ্ছে আমাদের পর্যায়কাল। পর্যায়কাল মানে হচ্ছে পৃথিবী সূর্যের চারপাশে একটা পূর্ণ পাক অতিক্রম করে ওই পয়েন্টে আসতে, ধরো এ থেকে যাত্রা শুরু করলো, পূর্ণ পাক দিয়ে আবার ওই পয়েন্টে আসলো, আসতে যে সময় লাগবে সেটাই তো আমাদের পর্যায়কাল টি, তাই না? তাহলে টি এর মান কত পৃথিবীর জন্য? তাহলে এই সময়টা লাগে কত পৃথিবীর জন্য? 365 ডেজ, মানে 1 ইয়ার, তাই লাগে না? তাহলে পৃথিবীর পর্যায়কাল হচ্ছে 1 বছর বা 365 ডেজ। এখান থেকে তোমাকে কি করতে হবে? সেকেন্ড বানাতে হবে। তাহলে 365 ইন্টু 24 ঘন্টা একদিন, 24 দিয়ে গুণ করো, তারপরে 60 মিনিটে 1 ঘন্টা, 60 দিয়ে গুণ করো, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 দিয়ে গুণ করো, যত হলো এই 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 ভ্যালুটা, এই যে ভ্যালুটা এত সেকেন্ড হলো, এই টি এর এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো। এখানে বসিয়ে দিলে টি এর মান কত হচ্ছে দেখো, 365 ইন্টু 24 ইন্টু 3600 লেখা যায়, 6 6 3600 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে যে মানটা পাবো সেটাই হবে হচ্ছে আমাদের কার মান? আহ, সেটাই হবে হচ্ছে সূর্যের ভর। তাহলে দেখো, সূর্য এত বড় বস্তু, তো এর ভর মাপা কি জায়গা, তো এর দাড়ি পাল্লাতে মাপা যাবে? মাপা যাবে না। তাহলে সূর্যের ভরটা আমরা এখান থেকে খুব সুন্দরভাবে বের করে ফেললাম ফর্মুলা ইউজ করে। তাহলে তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে এটা ক্যালকুলেশন করতে পারো। ক্যালকুলেশন করলে তোমাদের এখানে যেটা আসবে সেটা হচ্ছে
প্রায় 2 into 10 to the power 30 কেজি। জি স্যার, এটা 2 বের into 10 to the power 30 কেজি। 30 কেজি। এটা মুখস্থ রাখতে হবে। সূর্যের ভর হচ্ছে 2 into 10 to the power 30 কেজি। মানে 1.99 সামথিং হয়, কিন্তু আমরা মনে রাখবো 2 into 10 to the power 30 কেজি সূর্যের ভর। জি স্যার। বুঝছো? তাহলে এখন তো বোঝা গেছে সূর্যের ভর কিভাবে নির্ণয় করে। আমাকে অনেকে জি প্রশ্ন স্যার। করে যে স্যার সূর্যের ভর কিভাবে নির্ণয় করে, পৃথিবীর ভর কিভাবে নির্ণয় করে, ওদের দাঁড়িপাল্লা সেট করা যায় নাকি? তাহলে দেখো এগুলো, যেসব ফর্মুলা দিয়ে খুব সুন্দরভাবে ইজিলি বিভিন্ন গ্রহ নক্ষত্রের ভর নির্ণয় করা যায়। এরপরে দেখো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ কাকে বলে বা কি জিনিসটা কি? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ সৃষ্টি হবে কার জন্য? অভিকর্ষের কারণে। অভিকর্ষ মানে হচ্ছে পৃথিবী যে বলে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে, সেটা হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ, তাহলে ওই বলের জন্য বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হবে তাকে বলা হবে অভিকর্ষ ত্বরণ বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাক্সেলারেশন কার জন্য? ডিউ টু অভিকর্ষ বলের জন্য, এটা বলা হয় গ্র্যাভিটি। ঠিক আছে? এটাকে লেখা হচ্ছে ছোট জি দিয়ে, ছোট জি। আর বড় জি দিয়ে আমরা কি লিখছিলাম? বড় জি দিয়ে আমরা লিখছিলাম হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক বা ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলে, তাই না? জি স্যার। বা গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট বলে। তাহলে এটা ছোট জি। অ্যাক্সেলারেশন, এটা কিন্তু অ্যাক্সেলারেশন বা ত্বরণ। তাহলে ঘটনাটা কি? কোনো বস্তু যদি আমি মুক্তভাবে বাধাহীন পথে ছেড়ে দেই জাস্ট মুক্তভাবে পড়ন্ত বস্তু ছেড়ে দিলে কি হবে? সে, এটা পৃথিবীর কেন্দ্রের দিকে গতিশীল হবে। পৃথিবী কি বলে টানতেছে একে? পৃথিবী একটা বল দিয়ে টানতেছে না? এটাই তো অভিকর্ষ বল। অভিকর্ষ বল কত? এফ ধরলাম অভিকর্ষ। পৃথিবী তো যেহেতু এটারও ভর আছে পৃথিবীরও ভর আছে, তাহলে তাদের ভিতরে একটা আকর্ষণ বল আছে, এবং ওই বল দিয়ে, অভিকর্ষ বল দিয়ে পৃথিবীর কেন্দ্রের দিকে সে টানতেছে। তাহলে বল যদি কোনো বস্তুর উপর ক্রিয়া করে তাহলে সেখানে কি সৃষ্টি হয়? এফ ইকুয়াল টু এম এ কি সৃষ্টি হয়? ত্বরণ সৃষ্টি হয়। তাহলে এই বস্তুতেও কি হবে? পৃথিবীর কেন্দ্রের দিকে একটা ত্বরণ সৃষ্টি হবে। সেই ত্বরণকে কি বলা হচ্ছে? অভিকর্ষ ত্বরণ জি। তাহলে এফ ইকুয়াল টু কত হবে? এম জি, যদি বস্তুর ভর এম হয়। এবং একেই আমরা বলতেছি বস্তুর ওজন। তাহলে অভিকর্ষ বলকেই মূলত বলা হয় কি? বস্তুর ওজন। বুঝছো? তাহলে এটা যেহেতু ত্বরণ, এর একক কি? এর একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার নাকি? এটা কি রাশি? ভেক্টর না স্কেলার রাশি? জি, কোন রাশি না। হুম, এর অভিকর্ষ ত্বরণ জি ভেক্টর রাশি, তাহলে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এখন দেখো, এখন একটা বস্তু, এটা একটা কেস গেল। আর একটা কেস হচ্ছে কি, একটা বস্তু পৃথিবী আছে এরকম, পৃথিবী যার কেন্দ্র হচ্ছে, পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর উপরে একটা বস্তু আছে, পৃথিবীর সারফেসের উপরে একটা বস্তু আছে, তার ভর হচ্ছে এম, স্মল এম। আর পৃথিবীর ভর হচ্ছে এম। আর পৃথিবীর ব্যাসার্ধ কত? আর পৃথিবীর ব্যাসার্ধ হলো কত? আর তাহলে এখানে, তাহলে বস্তুটা সারফেসের উপর যেহেতু আছে, তাহলে আমরা, যেহেতু সারফেসের উপর আসে, তাহলে সারফেসটা, সারফেসের উপর থাকলেও সে তো গ্রাভিটেশনাল ফোর্স তাকে এভাবে টানতেছে এদিকে, তাই না? কেন্দ্রের দিকে টানতেছে। তার মানে ওখানে যে ওই যে গ্রাভিটেশনাল ফোর্স এফ ইকুয়াল টু এম জি, দ্যাট ইজ এফ জি, জি জনিত কারণে গ্রাভিটেশনাল ফোর্স, এটা কার সমান হবে? এম আর বড় এম, দ্যাট ইজ ওই বস্তু আর পৃথিবীর মধ্যকার আকর্ষণ বলের সমান হবে, দ্যাট ইজ এফ জি। এটা কি হবে? এটা সাম্যাবস্থায় এই অবস্থাটা হবে এখানে।
তাহলে এখান থেকে এফজি মানে কত? মানে ত্বরণ, ওই এফজি মানে হচ্ছে তোমার কি ওজন বা অভিকর্ষ বল এমজি, আর এফজি মানে কত? জি এম এম ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে এম কেটে গেল, কি হয়? এম তো কেটে গেল, এখানে আমাদের জি এর মান কি থাকলো? দ্যাট ইজ acceleration due to gravity equal to g capital M divided by r square. বোঝা গেছে কি? এই হলো আমাদের অবস্থা। তাহলে এখানে দেখো আমরা জি এর মান পেলাম, অভিকর্ষ ত্বরণের মান পেলাম কার সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু মাস অফ আর্থ এন্ড দি রেডিয়াস অফ আর্থ। এখন এখানে জি এর ডিপেন্ডেন্সি কত? জি কার উপর ডিপেন্ড করে? এই সমীকরণ থেকে একটা জিনিস স্পষ্ট যে অভিকর্ষ ত্বরণ বা জি এর মান এটা কার উপর নির্ভর করতেছে না, এটা বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়। জি কার উপর নির্ভরশীল নয়? বস্তুর ভর উপর নির্ভরশীল নয়, বস্তুর ভর নিরপেক্ষ বলতে পারি আমরা। বস্তুর ভর নিরপেক্ষ। বস্তুটা যত ছোট হোক আর বড় হোক, সেটা পৃথিবী পৃষ্ঠে পড়তে থাকলে সেখানে যে জি এর মানটা থাকবে অভিকর্ষ ত্বরণ, তার উপর নির্ভর করবে না। ওই কত বড়, কত ছোট, কত হালকা, এরকম বস্তুর ভরের উপর নির্ভর করে না, যেহেতু এর ভিতরে বস্তুর ভর নাই, ছোট এম নাই। আচ্ছা, এটা তাহলে কার উপর নির্ভর করে? জি এর মানটা নির্ভর করে কার উপরে? আর দেখো, পৃথিবীর ভর তো আমি পরিবর্তন আর এর করতে উপরে। পারবো না। পৃথিবীর ভর কি পরিবর্তন করতে পারবা তুমি? হুম? জি না স্যার। তাহলে পৃথিবীর ভর পরিবর্তন জি না। করা যাবে না, কিন্তু এই আর পৃথিবীর ব্যাসার্ধ, মানে ওই বস্তু থেকে, পৃথিবীর কেন্দ্রের থেকে ওই বস্তু পর্যন্ত দূরত্ব, বস্তুটা যদি উপরে থাকে বা ভিতরে থাকে পৃথিবীর, সেক্ষেত্রে আর মানে বস্তুর থেকে ওই ইয়ের দূরত্ব, পৃথিবীর দূরত্ব তো চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো ভূপৃষ্ঠ থেকে উপরে হয়, তাহলে আর কি বেড়ে যাবে না? মানে আর প্লাস এইচ হবে, এই আর এর মানটা বেড়ে যাবে। আর ভিতরে যদি হয় তাহলে কি হবে? আর মাইনাস এইচ। তাহলে দেখো, এই ক্ষেত্রে তোমার স্থানের উপর, দ্যাট ইজ এরকে বলা হচ্ছে স্থান নিরপেক্ষ নয়। তাহলে জি এর মান বস্তুর ভর নিরপেক্ষ, ভরের উপর নির্ভর করে না, কিন্তু বস্তুর কোথায় অবস্থিত, স্থান নিরপেক্ষ নয়, মানে স্থানের উপর নির্ভরশীল। বুঝছো? আর এই জি এর মানটা হিসাব করে যে দেখা গেছে, সেটা হচ্ছে জি এর মান, স্ট্যান্ডার্ড মান যেটা, সেটা সমুদ্র সমতলে, কত অক্ষাংশে? 45 ডিগ্রি অক্ষাংশে। এটা স্ট্যান্ডার্ড মান জি এর। সমুদ্র সমতলে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর যে মান, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরেই বিভিন্ন ধরনের অঙ্ক ক্যালকুলেশন গুলো আমরা করে থাকি। বুঝছো? এখন কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে, যেহেতু আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবীর ভর, পৃথিবীর মনে রাখতে হবে কিছু জিনিস, তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ আর পৃথিবীর ব্যাসার্ধ কত? হুম, এটা মনে রাখবা, 6400 কিলোমিটার। এটা মনে রাখবা। পৃথিবীর ভর কত? আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি, ওর ভরটা তোমার জানা 5.9। আছে না? এম। এটা হচ্ছে 5.9। 6 × 10⁻²৪। এইভাবে মনে রাখবা। আমার অত ইয়ে জি স্যার। দরকার নাই, আমরা মনে রাখার মতো মনে রাখবো, এবং এটাই ইউজ করা আমাদের সুবিধা। কারণ অনেক ভর বেশি, তার তার ভিতরে 5.9 আর 6 একই, 6 মনে রাখাটাই সুবিধা। জি স্যার। আচ্ছা, ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে তোমার জি এর মান কত? ভূপৃষ্ঠে অভিকর্ষ নাই। ত্বরণ, অভিকর্ষণের ত্বরণের মান কম বেশি হতে পারে, যেহেতু স্থান নির্ভর। পৃথিবীর ব্যাসার্ধ সব জায়গায় সমান না, কম বেশি আছে, যার জন্য কম বেশি হয়। কিন্তু আমরা স্ট্যান্ডার্ড মান যেটা ধরবো, এই যে এটা 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানটা ধরবো, সেটা হচ্ছে জি এর মান আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরেই বিভিন্ন ধরনের ক্যালকুলেশন গুলো করবো। আর মহাকর্ষীয় ধ্রুবক তো জানাই আছে নাকি?
মহাকর্ষীয় ধ্রুবক, দ্যাট ইজ ক্যাপিটাল জি, এর মান কত 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। বুঝছো? এই কয়টা জিনিস আজকে মুখস্থ করে ফেলবা, একবারে ঠোঁটস্থ কলমস্থ যাই বলো না কেন এটা করে ফেলতে হবে। এই কয়টা জিনিস আমাদের মুখস্থ করে ফেলতে হবে। বোঝা গেছে? জি মুখস্থ। স্যার। আচ্ছা, এখন তাহলে ওজন, তোমার ভর যদি হয় 100 কেজি, তোমার ওজন কত? হুম 100 into 9.8। এই তার মানে ওজন মানে হচ্ছে অভিকর্ষ বল, যে বলে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানতেছে, তাই তো? জি স্যার। তাহলে এটা হচ্ছে অভিকর্ষ বল এফ, এটাই হচ্ছে ওজন, ডাব্লিউ তে আমরা লিখি, এটা হচ্ছে এমজি। তাহলে তোমার ওজন যদি হয় 100 কেজি, তোমার ওজন অবশ্যই 100 কেজি না 50 কেজি হবে, তাই না? 100 কেজি, তাহলে তোমার ওজন কত হবে, ওজন কত, এম মানে 100 কেজি ইন্টু জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে ক্যালকুলেশন গুলো যদি করি, তাহলে সেখানে হবে কত 98 নাকি 980। 980 নিউটন, না জি স্যার। এত জি স্যার। নিউটন তোমার ওজন হবে। তো এইভাবে কোনো বস্তুর ওজন, তাহলে ওজন আর ভর এর ভিতরে একটা পার্থক্য আছে, আছে না? না নাই? ভর কি জিনিস আর জি ওজন স্যার। কি জিনিস? তাহলে ওজন আমরা বলতেছি ওয়েট, আপনি ইআইজিএসটি ওয়েট, আর ভর হচ্ছে মাস, ভর। তাহলে এই দুটার ভিতর ক্লাসিক্যালি কি পার্থক্যটা কি বলো তো? পার্থক্যটা কি কি? স্যার, ভর ভর হচ্ছে, বলতে স্যার বস্তুর ভিতরে পদার্থের মোট পরিমাণ। হ্যাঁ, পদার্থের পরিমাণ। আচ্ছা, পদার্থটা কয় ধরনের আছে? স্যার 105 ধরনের মৌলিক পদার্থ আছে। এই ও 5 জি স্যার ধরনের 105। বিভিন্ন, একটা পদার্থও থাকতে পারে, একটার সাথে বিভিন্ন পদার্থ মিক্সার থাকতে পারে। তাহলে সবগুলো যদি মিক্সচার পদার্থ হয়, একই পদার্থের মধ্যে, একটা বস্তুর মধ্যে যদি 5টা পদার্থ থাকে, ধরো কার্বন আছে, সালফার আছে, পানি আছে, বিভিন্ন কিছু আছে, সবগুলো পদার্থের আলাদা আলাদা কণাগুলোর যে ভর, সেগুলোর সমষ্টি হবে হচ্ছে তার ভর, মানে দ্যাট ইজ পদার্থের ওই পরিমাণগুলো হচ্ছে ওই বস্তুর ভর হবে, বুঝছো? তাহলে মোট জি স্যার। পরিমাণ, পদার্থের মোট পরিমাণটাই হবে তোমার ভর। এই পদার্থের এই ভর কিন্তু তুমি মহাবিশ্বের যে কোনো জায়গায় নিয়ে যাও না কেন, এই পদার্থের মোট পরিমাণ কি হবে না, পরিবর্তন হবে না। দ্যাট ইজ মাস কনস্ট্যান্ট থাকবে অলওয়েজ সব জায়গায় মহাবিশ্বের। আর ওজনটা কি? ওজনটা হচ্ছে পৃথিবী যে বলে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, আমরা একটু আগে কয়েকবার করে বললাম। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত, যে বলে আকর্ষণ করে মানে এমজি, এফ ইকুয়াল টু এম এ, অভিকর্ষ বল, এটাকেই বলা হচ্ছে আমাদের ওজন, তাই না? তাহলে ভর কি রাশি? এটা কি রাশি? ভর স্কেলার স্কেলার রাশি, স্কেলার রাশি। স্কেলার রাশি ভর। আর এটা কি রাশি? যেহেতু ওজন একটা কি একটা নির্দিষ্ট দিক আছে, যে বলের নির্দিষ্ট দিক আছে, এটা একটা ভেক্টর রাশি ওজন, জি স্যার। বুঝছো? আচ্ছা, জি স্যার। তো এই জিনিসগুলো, ভরের একক হচ্ছে কি, ভরের একক কেজি, যদি এসআই একক বলি আমরা কেজি বলবো, আর এদিকে ওজনের একক কি বলতেছি, নিউটন, তাই না? জি স্যার। তো এই পার্থক্যগুলো আমাকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, ভর আর ওজনের ভিতর ব্যাপক পার্থক্য, খালি পার্থক্য না। তাহলে তুমি এই যে আমরা যে ভর মাপি কি দিয়ে, ভর কি দিয়ে পরিমাপ করি? ভর কি দিয়ে পরিমাপ করা হয়? হুম কোন আদর্শ কোন আদর্শ ভরের সাথে তুলনা করে। কিভাবে করবো? তোমার কাছে আমি একটা হাতে কোনো একটা দিয়ে দিলাম, বললাম যে এর ভর কত, কিভাবে পরিমাপ করবা? আর বললাম ওজন কত, কিভাবে পরিমাপ করবা যে এর ভর এত, স্যার? এখন দেখো, স্যার একটা আদর্শ ভরের সাথে তুলনা করব ওই ভরটাকে, ওই তুলনা বস্তুটাকে। তুলনা করবা কি করে, কোন যন্ত্র দিয়ে তুলনা করবা?
পরিমাপক যন্ত্র দ্বারা। হ্যাঁ, ওই যন্ত্রের নাম হচ্ছে দাঁড়িপাল্লা, নিক্তি। এই যে হ্যাঁ, নিক্তি, জি ঠিক। এই দেখো নিক্তি বা দাঁড়িপাল্লা না এটা? জি স্যার। তাহলে এই দাঁড়িপাল্লা আছে, ধরো দাঁড়িপাল্লা কেমন হয়ে গেল, ধরো তাহলে এদিকে একটা পাল্লা থাকে, এদিকে একটা পাল্লা থাকে, নিক্তি বলে, বা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলি দাঁড়িপাল্লা বলি। এবং এটা এমন ভাবে ঝুলানো থাকে, দুইটা পাত্র দুই পাশে, যে মাঝখানে আমরা এই যে একটা সুতা ধরি, এই সুতাটা থাকে। আর এই যে যে যন্ত্রটার সাথে ঝুলানো ঝুলানো থাকে, এটা অনুভূমিক ভাবে থাকবে। এবং এমন ভাবে ঝুলানো হয়, এই যে দণ্ডর মাঝখানে সুতাটা এমন ভাবে ঝুলানো হয় যাতে ওই দুই পাল্লা ভরটা এমন ভাবে যায় যে এটা অনুভূমিক অবস্থায় থাকে। এটা হচ্ছে নিরপেক্ষ জিরো অবস্থান, নিরপেক্ষ অবস্থান বা সাম্য অবস্থান। তাহলে আমি এখানে একটা মাছ দিলাম, বাজারে গেছো বড় একটা মাছ কিনছো, মাছ কিনলে, এটা কি মাছ? হুম, কি মাছ এটা? রুই মাছের মতো লাগে মনে হয় না? একটা মাছ কিনলে, তো মাছের, তো মাছটা আমি পরিমাপ করতেছি, তো মাছটা পরিমাপ করে তাহলে আমাদের তো এক নির্দিষ্ট একটা আহ, কারোর সাথে তুলনা করতে হবে, তাই না? তাহলে 1 কেজি একটা পাল্লা দিয়ে 1 কেজি একটা পাথর এখানে তুলে দেওয়া হলো। এই পাথরটা কয় কেজি? 1 কেজির পাথর, ঠিক আছে। দেখা গেল যে সে আবার সাম্য অবস্থায় আসলো, দ্যাট ইজ এই পজিশনেই আসলো। তাহলে মাছের ওজন কত, মাছের ভর কত? তাহলে এটা না, আমি এটা ওজন না ভর মাপতেছি, এটা আমি বোঝাতে চাচ্ছি। তাহলে যেহেতু 1 কেজি একটা পাথর এখানে আছে বাটখারা, তাহলে এটা নিচের দিকে কাজ করতেছে, এটা কত? mg। এম মানে 1 কেজি, নাকি? 1 কেজি ইন্টু জি। আচ্ছা, আর এখানে কত? এটা হচ্ছে মাস, মাস, মাসের ভর ইন্টু, এটাও তো জি কাজ করতেছে, দ্যাট ইজ এম ইন্টু জি, মাসের ভর, এম মাস ইন্টু জি। ওজন নিচের দিকে কাজ করতেছে না, এমজি। যেহেতু দুইটা সমান, সমান মানে এই দুইটা সমান, তাহলে জি জি কেটে গেল না? হুম, দুইটা কি সমান না? না এক, দুটো সমান। এই এমজি এমজি সমান, এই যে দাঁড়িপাল্লার এটা অনুভূমিক আছে, সমান হয়ে আছে। এই জি গেল কেটে। তাহলে মাসের ভর কত থাকলো? এম মাস সমান কত? মাসের ভর কত তুলো? ওই যে 1 কেজি। তাহলে আমি এই দাঁড়িপাল্লাতে কি মাপলাম? এই নিক্তি দিয়ে কি মাপলাম? এই ব্যালেন্স ভর। বলে ভর মাপলাম। তুমি যে বাজারে গিয়ে মাছটা কিনলে, তুমি ওই যে ইয়ে ছিল, জেলে ছিল, যার কাছ থেকে মাছটা কিনলে তাকে কি বলছিল যে মাছের ওজন কত, তাই বলো নাই? না মাছের ভর কত কইছো? ওজন। ওজনই বলে, আস্তে করে বলা দরকার নেই, সবাই ওজনই বলে, ভর কেউ বলে না, আমিও বলি না। চাল দেন এখানে কত, এই চালের ওজন কত, এই কথা বলি না আমরা? যাই তুমি কিনতে আচ্ছা। যাও, যাই ওজনই বলি, কেউ ভর বলি না, কিন্তু আমরা ভুল বলি, বৈজ্ঞানিক ভাবে ভুল বলি, ভুল বলি না? এরপর থেকে বাজারে বা দোকানপাটে যায় বলবা যে ই দেন, 5 কেজি ভরের চাল দেন, বা এই মাছের ভর কত বলে তো দেখি কি হয়। তাহলে এইটা হচ্ছে ঘটনা, যে নিক্তি বা দাঁড়িপাল্লাতে আমরা যা পরিমাপ করি সেটা আসলে কি পরিমাপ করি? ভর পরিমাপ করি। আর ওজন পরিমাপ করা হবে কি দিয়ে? স্প্রিং নিক্তি, স্প্রিং দিয়ে, ঠিক আছে। তাহলে স্প্রিং এর উপরে এই যে এখানে যে ভরটা আমি চাপাইলাম, সংকোচন বা প্রসারণ, যেহেতু ওজন, তাহলে এটা হলো এম জি কাজ করবে, এবং এই ওজনটা স্প্রিং এর উপর কাজ করবে, স্প্রিংকে প্রসারণ করে ফেলবে এরকম। এখান থেকে আমরা ওজনটা নির্ণয় করতে পারবো, বুঝছো? তাহলে শুধুমাত্র নিক্তি দিয়ে পরিমাপ করে বা দাঁড়িপাল্লাতে পরিমাপ করে হচ্ছে ভর, আর স্প্রিং নিক্তি দিয়ে কি পরিমাপ করে? ওজন। এটা মনে রাখা লাগবে, বোঝা গেছে? তাহলে ওজন, ভর এবং ওজনটা কি জিনিস? ওজন মানে হচ্ছে অভিকর্ষজ বল,
পৃথিবী যে বলে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে, এটাই ওকে আমরা ওজন বলি। এবং ওজন আর ভরের কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা আমরা আলোচনা করলাম। এখন এটাই হয়ে গেল। এক্সাম্পল আরেকটা করি আমরা, এক্সাম্পল 2। পৃথিবী পৃষ্ঠে, এটা পৃথিবী, এটা পৃথিবী, পৃথিবী পৃষ্ঠে সেন্টার, পৃথিবী পৃষ্ঠের উপরে কোনো বস্তু ওজন একটা লোক পৃথিবীর পৃষ্ঠের উপর দাঁড়ায় আছে, ঠিক আছে? এই লোকের ওজন 648 নিউটন। এই লোকের ওজন হচ্ছে 648 নিউটন। এই লোকই চাঁদে গেল, তাহলে এটা হচ্ছে পৃথিবী, এই লোকটা গেল হচ্ছে চাঁদে। চাঁদ তো পৃথিবীর চেয়ে ছোট, তাই না? চাঁদে গেল, এটা হচ্ছে চাঁদ, এই লোকটাই চাঁদে গেল। চাঁদে গিয়ে তার ওজন কত হবে? পৃথিবীর পৃষ্ঠে ওজন ছিল ডাব্লিউ, তাহলে পৃথিবী পৃষ্ঠে ওজনকে আমরা বলি ডাব্লিউ ই, এটা হচ্ছে ডাব্লিউ ই, ওজন অফ আর্থ, ওয়েট অফ আর্থ। আর এটা হচ্ছে ডাব্লিউ এম, ওয়েট অন মুন, মুনের উপরে কত, মুন মানে কি চাঁদ, তার ওজনটা কত হবে এটা আমরা বের করব। বলা আছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 81 গুণ, তাহলে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, তাহলে পৃথিবীর ভর আমরা মনে করলাম কত, এম ই, আর চাঁদের ভর কত, এম মুন, চাঁদ। পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, এটা দেওয়া আছে। আরেকটা বলা আছে যে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ মানে সরি আর, আর এম, পৃথিবী আর ই, আর ই এটা ইকুয়াল টু কত, আর এম হচ্ছে কার ব্যাসার্ধ, চাঁদের ব্যাসার্ধ, তাহলে চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, দ্যাট ইজ 4 গুণ, এটা দেয়া আছে। বোঝা গেছে কি? তাহলে এখন আমার যেটা বলছে সেটা বলছে হচ্ছে ডাব্লিউ এমটা কত, ডাব্লিউ ই দেওয়া আছে ওজন, পৃথিবী পৃষ্ঠে ওজন দেওয়া আছে তোমার হচ্ছে 648 নিউটন, লিখে ফেললাম আর কি এক জায়গায়। আর চাঁদে ওজনটা কত এটা আমাদের চাইছে, এ হচ্ছে আমাদের কথা। তো এখন দেখো এখান থেকে আমরা জানি ডাব্লিউ এম, ডাব্লিউ ই, পৃথিবীতে ওজন সমান কত, পৃথিবীর ওজন হচ্ছে তোমার এম জি এম, এম জি, আর ডাব্লিউ এম মানে কত, এম জি এম, জি এম মানে, জি এম মানে হচ্ছে তোমার মুনের উপর, চাঁদের উপরে যে অভিকর্ষ ত্বরণ সেটা। তো এখন 1 কে 2 দিয়ে ভাগ করো, যেহেতু আমাদের ডাব্লিউ এম বের করা লাগবে, এটা 1, এটা হচ্ছে 2, আমাদের কি বের করা লাগবে, ডাব্লিউ এম। তাহলে ডাব্লিউ এম বের করার জন্য ডাব্লিউ এমটা উপরে রাখবো, আমরা 2 ভাগে 1 লিখবো, তাহলে ডাব্লিউ এম ডিভাইডেড বাই ডাব্লিউ ই সমান হচ্ছে এম জি এম ডিভাইডেড বাই এম জি। তাহলে দেখো এখানে এম এম কেটে গেল না, এম এম কেটে গেল, জিএম বাই জি থাকে। এখন জিএম বাই জি তে আমাদের হচ্ছে না, কারণ জিএম জি দেওয়া নাই, আমাদের দেয়া আছে কি ভর
এবং ব্যাসার্ধ, তাহলে জির সাথে ভর এবং ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে, বলো তো কি? জিএম মানে হচ্ছে তোমার জি এম ডিভাইডেড বাই আর এম স্কোয়ার, ঠিক আছে না? জিএম বাই আর স্কোয়ার, তাহলে জিএম মানে মুনের উপরে আমরা এভাবে লিখলাম, ডিভাইডেড বাই জি মানে কত, জি এম ই ডিভাইডেড বাই আর ই স্কোয়ার। তাহলে এখানে আমাদের কি হলো, কেটে গেল, জি জি কেটে গেল, কেটে গেলে এখন কি হচ্ছে, কেটে গেলে এখানে আমরা আমাদের এখানে দেখো এম ই আর এম এম এর মধ্যে সম্পর্ক আছে, তাহলে আমরা এটা জাস্ট ই করি, এম এম ডিভাইডেড বাই এম ই, এটা হবে, আর আমাদের ওখানে থাকবে হচ্ছে আর ই, আর ইটা উপরে যাবে, আর এম নিচে আসবে, এবং এটাকে আমরা হোল স্কয়ার দিতে পারি। এক্ষেত্রে এম এম বাই এম ই মানে কত, এম এম বাই এম ই মানে হচ্ছে, এম ই মানে বসাই দাও মোট কথা, তাহলে এম এম ডিভাইডেড বাই এম এর মান বসাই দাও 81 এম এম ইন্টু এখানে আর ই ফোর আর এম, আর ই ফোর আর এম বসাই দিলাম, ডিভাইডেড বাই আমাদের আর এম আছে, এটা হোল স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের যে কাজটা হচ্ছে এম 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 কেটে গেল, আর এম কেটে গেল, আমাদের উপরে থাকলো 4 4 16 ডিভাইডেড বাই নিচে আসে 81, এটা কার মান, এটা হচ্ছে তোমার ডাব্লিউ এম ডিভাইডেড বাই ডাব্লিউ ই, ডাব্লিউ এম ডিভাইডেড বাই ডাব্লিউ এর মান। সুতরাং এখান থেকে ডাব্লিউ পাওয়া যাবে না, ডাব্লিউ এম পাওয়া যাবে না, ডাব্লিউ এম ইকুয়াল টু 16 বাই 81 ইন্টু ডাব্লিউ ই, তাহলে ডাব্লিউ ই মানে ওয়েট অন আর্থ, সেটা পাওয়া যাবে 81 ইন্টু ওয়েট অন আর্থ হচ্ছে কত আমাদের 648 নিউটন। তাহলে ওখানে 648 নিউটন বসিয়ে দাও, 648 নিউটন। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসবে সেটা আসবে হচ্ছে তোমার 128 নিউটন। তাহলে চাঁদে তার ওজন কত হবে, মাত্র 128 নিউটন। বোঝা গেছে কি? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। এটা যতটুকু করালাম এ পর্যন্ত, যে অঙ্কগুলো আছে, এই ধরনের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো ভালোভাবে দেখে নিবা, বিভিন্ন বইতে আছে, বইগুলো থেকে ওই অঙ্কগুলো করে নিবা। আর অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, বুঝছো, তোমার নিজের স্বার্থে। এগুলো প্র্যাকটিস না করলে থিওরি তোমার মনে থাকবে না, থিওরি মনে না থাকলে সৃজনশীল গিয়ে পারবা না, আলটিমেটলি বিভিন্ন ভর্তি পরীক্ষায় গিয়ে ওখানে কিছু করতে পারবা না। যখন পড়বা তখনই সাথে সাথে সবগুলো করে নিবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ পরের দিনে দেখা হবে। আল্লাহ হাফেজ স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।